সো বেকম্যান রিয়াকশন হচ্ছে অক্সিম কম্পাউন্ডের রিঅ্যারেঞ্জমেন্ট করে অ্যামাইড তৈরি আন্ডার অ্যাসিডিক কন্ডিশন। অক্সিম জিনিসটা তার প্যারেন্ট কার্বনিল থেকে তৈরি হয়। এখানে কার্বনের ইলেকট্রোফিলিসিটিকে এক্সপ্লয়েট করে তার সাথে আমরা নাইট্রোজেন বেসড নানা রকম নিউক্লিওফাইলের রিয়াকশান করতে পারি, এবং এই রিয়াকশানটা একটা অ্যাডিশন ফলোড বাই এলিমিনেশন এই রকম মেকানিজমের মধ্য দিয়ে যায়, যেখানে নাইট্রোজেন নিউক্লিওফাইলের লোন পেয়ার, নাইট্রোজেনের লোন পেয়ার, সেটা কার্বনিল কার্বনে অ্যাটাক করলে হাইব্রিডাইজেশন অফ কার্বনিল কার্বন চেঞ্জ হয়ে যায়, sp2 থেকে sp3 হয়ে যায়, এবং ওই কার্বনিল কার্বনে একটা OH গ্রুপ থাকে আর একটা নাইট্রোজেন বেসড গ্রুপ থাকে। এই নাইট্রোজেনটার ওপরে আর যাই থাকুক না কেন একটা H যদি থাকে, অর্থাৎ একটা NH বন্ড যদি থাকে, তাহলে ওই কার্বনিল কার্বনের OH আর নাইট্রোজেনের ওপরের NH এখান থেকে জল বেরিয়ে গিয়ে CN ডাবল বন্ড তৈরি হতে পারে। অর্থাৎ এই রিয়াকশানটা বেসিক্যালি দুটো স্টেজ আছে। প্রথমটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন, আর তারপরেরটা হচ্ছে ডিহাইড্রেশন। এই নিউক্লিওফিলিক অ্যাডিশন হওয়ার জন্য নাইট্রোজেনটাকে ফ্রি রাখতে হবে, অর্থাৎ নাইট্রোজেনের প্রোটনেশন থাকলে হবে না। আবার যখন টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েট তৈরি হয়েছে, অর্থাৎ এই কার্বনটার উপরে OH আছে এবং তার সঙ্গে ওই NH সামথিং আছে, তাহলে ওই OHটাকে গুড লিভিং গ্রুপে কনভার্ট করার জন্য আবার সেটাকে প্রোটনেটও করতে হবে, তার মানে OH2+ করতে হবে, তার মানে অ্যাসিডও লাগবে। অর্থাৎ প্রথম স্টেপটার জন্য যত pH উঁচু হবে নিউক্লিওফিলিক অ্যাটাক তত ভালো হবে, আর সেকেন্ড স্টেপটার জন্য pH যত নিচু হবে অর্থাৎ অ্যাসিডিক হবে, তত জলের মানে OH এর প্রোটনেটেড হয়ে জল বেরিয়ে যাওয়াটা তত ভালো হবে। তার মানে এই দুটো বেসিক্যালি অপোজিং ট্রেন্ড শো করছে, কিন্তু আমরা কোনো একটা এক্সট্রিম যদি বেছে নিই তাহলে রিয়াকশান হয় ফার্স্ট স্টেপটা হবে না, নাহলে সেকেন্ড স্টেপটা হবে না। দেয়ারফর আমাদের একটা অপটিমাম pH ঠিক করতে হয়, সেটা ওই 5-6 কাছাকাছি pHটা থাকে, এবং সেই জন্য আমরা এইসব সিস্টেমে একটা বাফার ব্যবহার করি। যেমন আমরা এখানে সোডিয়াম অ্যাসিটেট ব্যবহার করছি, এবং আমাদের নিউক্লিওফাইল হচ্ছে হাইড্রক্সিল্যামিন হাইড্রোক্লোরাইড। হাইড্রক্সিল্যামিনের দুটো পজিশান আছে যেখানে প্রোটনেশন হতে পারে, একটা নাইট্রোজেন একটা অক্সিজেন। কোথায় প্রোটনেশন হবে? হাইড্রক্সিল্যামিনের কোথায় প্রোটনেশন হয়? হাইড্রক্সিল্যামিনের কনজুগেট অ্যাসিড কিরম দেখতে? কি হল? চলে গেল নাকি সবাই? না আছে তো? শুনতে পাচ্ছ না? কেউই শুনতে পাচ্ছ না? সে কি কথা? নেটওয়ার্ক তো ঠিকঠাকই আছে, নেটওয়ার্কের তো প্রবলেম হওয়ার কথা না। আমি বলছি NH2OH এর প্রোটনেশনটা কোথায় হবে? এই মরেছে, তাহলে তো কথা শুনতে না পেলে কোথায় হবে? অক্সিজেনের উপর। কম্পেয়ার করো তো। নাইট্রোজেনে হবে, নাইট্রোজেন তো মোর, নাইট্রোজেন হবে। এই দুটোর মধ্যে কোনটা মোর স্টেবল? হ্যাঁ, নাইট্রোজেন লেস ইলেকট্রোনেগেটিভ, খামোখা অক্সিজেনে কেন প্রোটনেশন হতে যাবে? এইবার কি কথা শোনা যাচ্ছে একটু বেটার? হ্যাঁ, এবার শোনা। এনিওয়ে, তো হাইড্রক্সিল্যামিনের মধ্যে তার মানে NH2+ হয়ে আছে, তার মানে NH2OH এখানে NH3+ হয়ে আছে, এবং একে তো লিবারেট করতে হবে। সেই জন্য আমরা এখানে সোডিয়াম অ্যাসিটেট দিয়েছি, যেটা এই মিডিয়ামে হাইড্রোলাইসিস হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে। সোডিয়াম হাইড্রোক্সাইড স্ট্রং বেস, অ্যাসিটিক অ্যাসিড একটু উইক বেস। তার মানে এখানে একটা বাফার সিস্টেম দেওয়া আছে যেটা প্রপার pHটাকে মেনটেন করবে। এবার এখানে দুটো অক্সিম তৈরি হতে পারে। এই দুটো অক্সিমের মধ্যে রিলেশনশিপ হচ্ছে এরা ডায়াস্টিরিও আইসোমার। একটাতে এই Rটা হচ্ছে এই OH এর সাথে অ্যান্টি, আর একটাতে এই R1টা এই OH এর সাথে অ্যান্টি।
এদের সিন অ্যান্টি ইজেড নোমেনক্লেচার করা যায়। ইজেড নোমেনক্লেচার করতে গেলে সিআইপি সিকোয়েন্স রুল তোমাকে জানতে হবে। এদেরকে যদি তুমি আলাদা আলাদাভাবে এক্সেস ব্রনস্টেড কিংবা লুইস অ্যাসিডের মধ্যে রাখো এবং তারপর সেটাকে প্রপারলি ওয়ার্কআপ করো, তাহলে এই কম্পাউন্ডটা থেকে তুমি একটা অ্যামাইড পাবে যেখানে এই আর গ্রুপটা এই নাইট্রোজেনের মাথায় চড়ে বসেছে। এটা দেখে বোঝা যায় যে সেটা চড়ে বসেছে। হ্যাঁ স্যার, মাইগ্রেটর। হ্যাঁ স্যার। পরেরটাতে বোঝা যাচ্ছে যে আর1টা চড়ে বসেছে এর মাথায়। এই এনএইচের জায়গায় যদি কেবলমাত্র অক্সিজেন থাকতো তাহলে এই ট্রান্সফরমেশনটা কিভাবে করতাম? কিটন থেকে স্টার, বায়ার ভিলেজার করলেই হয়ে যেত। এবং সেখানে আমরা দেখেছি বায়ার ভিলেজারে সেই গ্রুপটা যে গ্রুপটা মাইগ্রেট করে ফ্রম কার্বন টু ইলেকট্রন ডেফিসিয়েন্ট অক্সিজেন, সেই গ্রুপের সাথে কার্বনিল গ্রুপের যে বন্ড ছিল, যেমন যদি আর মাইগ্রেট করে তাহলে আমরা রিঅ্যাক্ট্যান্টে এই বন্ডটাকে টার্গেট করতে পারি এবং এখানটায় একটা অক্সিজেন যদি বসিয়ে দিই তাহলে আমার এস্টারটা তৈরি হয়ে যায়। তার মানে এখানেও খানিকটা সর্ট অফ তাই। কোথায় গেল? এখানে খানিকটা তাই। আমি অক্সিমটা ইন্টারমিডিয়েট হিসেবে বানাচ্ছি আর তারপর সেখান থেকে এইটা বানাচ্ছি। তার মানে অ্যাজ ইফ এই বন্ডটার মধ্যে একবার আমি এনএইচটা ঢুকিয়েছি আর এই বন্ডটার মাঝখানে একবার এনএইচটা ঢুকিয়েছি, মাঝখানে আমাদের এই ধরনের ডায়াস্টিরিওআইসোমেরিক অক্সিমের ইন্টারমিডিয়েসি আমাদের লাগবে। এইটা যিনি প্রথম এটা ডিসকাস করেন এবং এক্সটেন্সিভ কাজ করেন তিনি হচ্ছেন এই ভদ্রলোক, আর্নেস্ট অটো বেকম্যান। তার নামে এই রিঅ্যারেঞ্জমেন্টের নাম দেওয়া হয় বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট। এছাড়া বেকম্যানের একটা থার্মোমিটারও ছিল, সেটার জন্যও তিনি বেশ বিখ্যাত। তো এর মেকানিজম কী হবে? এর মেকানিজম হচ্ছে এই যে অক্সিমটা রয়েছে এই ওএইচটা বেরোবে, কিন্তু নর্মালি বেরোবে না, এটাকে গুড লিভিং গ্রুপে কনভার্ট করতে হবে। তো তুমি যদি জাস্ট অ্যাসিড দাও, H+ দাও, H+এর সোর্স দাও, তাহলে প্রোটনেশন হয়ে এটা OH2+ হয়ে যাবে। আমি এখানে একটা E+ লিখেছি, উইচ ইজ মিনস যে এটা একটা কোনো ইলেকট্রোফাইলের সঙ্গে রিয়াকশান করবে। তো ফার্স্টে এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। যদি এটা H+ হয় তাহলে এটা সিম্পল বেস, আর না হলে এটা একটা লুইস বেস। সেই হিসেবে ইলেকট্রোফাইল বা লুইস অ্যাসিডের সঙ্গে রিয়াকশান করলো, করে গুড লিভিং গ্রুপে কনভার্ট হয়ে গেল। তাহলে অ্যারোটা আমরা এইভাবে দেখব। বেশি বড় হয়ে গেল। ব্লু অ্যারোটা দেখা যাচ্ছে? এটা 1 নম্বর লিভিং গ্রুপ বেরোচ্ছে। তাহলে নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ এসে যাচ্ছে, সেটা তো হবে না। পাশের কার্বন থেকে মাইগ্রেট করছে আর, এটা 2 নম্বর। তাহলে এই কার্বনের মাথায় প্লাস চার্জ এসে হাজির হচ্ছে, সেটাও ভালো না। নাইট্রোজেনের উপরে লোন পেয়ার আছে, সেই দিয়ে স্টেবিলাইজ করে দিচ্ছে, এটা হলো 3 নম্বর। 1 2 3 মিলল? এক দুই তিন মিলেছে? তাহলে এবারে 1 2 3 যদি মিলে যায় তাহলে ঠিকই আছে। তো সেটা আমাদের মাইগ্রেশন ফ্রম কার্বন টু নাইট্রোজেন হচ্ছে। এই নাইট্রোজেনটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তার কারণ এই এনও বন্ডটা উইক। একে তো অক্সিজেনের মাথায় প্লাস চার্জ আছে, প্লাস নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে বন্ড যেটা হয় সেটা জেনারেলি ইলেকট্রনিক রিপালশনের জন্য উইকই হয়। প্লাস চার্জ এসে যাওয়ার জন্য আরও উইক হয়ে গেছে, কারণ লিভিং গ্রুপ এবিলিটি বেটার হয়ে গেছে। তো সেই বন্ডটা ভাঙছে তাড়াতাড়ি, এবং পাশের কার্বন থেকে যে আর মাইগ্রেট করছে সেটা অত তাড়াতাড়ি মাইগ্রেট করতে পারছে না, কারণ ও একটা প্লাস চার্জকে ছেড়ে আসছে। তার ফলে এই নাইট্রোজেনের উপরে একটা ট্রানজিশন স্টেটে ইলেকট্রন ডেফিসিয়েন্সি দেখা দেবে, এবং এটাকে আমরা ক্লিয়ারলি একটা বলতে পারি যে মাইগ্রেশন ফ্রম কার্বন টু ইলেকট্রন ডেফিসিয়েন্ট নাইট্রোজেন। হাউএভার এখানে একটা শর্ত আছে, যে শর্তটা মানতে হবে। মাইগ্রেশন তারই হবে যে OH এর রেসপেক্টে অ্যান্টি হয়ে আছে। দিস বেসিক্যালি মিমিক্স দ্য নেইবারিং গ্রুপ পার্টিসিপেশন। এটা NGP-র মতো না?
লিভিং গ্রুপটা অ্যান্টি হয়ে থাকলে যার সাথে অ্যান্টি হয়ে আছে সেটা মাইগ্রেট করবে। তাই সব হয়ে যাওয়ার পর তুমি যেটা পাবে সেটা হলো এইটা। এই আটটা যদি না থাকতো তাহলে নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ থাকতো না, এবং সেক্ষেত্রে তুমি ওটাকে বলতে একটা সায়ানাইড বা নাইট্রাইল। তাহলে এখন নাইট্রোজেনের মাথায় একটা আর আছে, তার মাথায় একটা প্লাস আছে, তাহলে একে আমরা বলবো এন অ্যালকিল নাইট্রিলিয়াম আয়ন। কথা বোঝা গেল? এবং এটা একটা সুপার ইলেকট্রোফাইল, কারণ এটা একটা sp হাইব্রিডাইজড কার্বন। তো স্টেরিক হিন্ড্রেন্স টু ইনকামিং নিউক্লিওফাইল ইজ ভেরি লো, এবং যেহেতু তিনটে বন্ড আছে হেটেরোঅ্যাটমের সঙ্গে এবং সেই হেটেরোঅ্যাটমের মাথায় আবার প্লাস চার্জ আসে, তো এক্সট্রিমলি ইলেকট্রোফিলিক। এই অবস্থায় তৈরি হয়ে থাকবে যতক্ষণ না তুমি ওয়ার্ক আপ করবে। তো ওয়ার্ক আপ করার জন্য তুমি ওর মধ্যে জল দিয়েছো, তো ওয়াটার অ্যাটাক করবে। ওয়াটার অ্যাটাক করার পরে সি ট্রিপল বন্ড এন ভেঙে সি ডাবল বন্ড এন হবে। এই সিস্টেমটা কি স্টেবল, নাকি এর কোনো টটোমেরিক চেঞ্জ হতে পারে? এইটাও টটোমার। এই দুটো টটোমারের মধ্যে কোনটা মোর স্টেবল? এই দুটো টটোমারের মধ্যে কোনটা মোর স্টেবল? তো বন্ডগুলো দেখো, বন্ডগুলো দেখলেই তো বোঝা যায়। শোনা যাচ্ছে না? হ্যালো, তোমরা কি কথা শুনতে পাচ্ছ? সবাই চুপচাপ। এই সেরেছে, এই নেটওয়ার্কই চলে গেছে। কি মুশকিল। এটাতে দেখি হয় কিনা। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। No Wi-Fi networks found. বাবা, হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। চলে গেছিল, আমি বুঝতেও পারিনি। প্রেজেন্টেশন দেখা যাচ্ছে? প্রেজেন্টেশনটা কদ্দূর বলেছি আমি? কদ্দূর শুনেছিলে তোমরা? এনজিপি অ্যান্টি ওটা বলছি। হুম। তারপরে এই যে জিনিসটা তৈরি হয়েছে, এটা বেসিক্যালি এটা তো সায়ানাইডের অ্যালকিল, মানে সায়ানাইডের নাইট্রোজেনের উপর একটা অ্যালকিল গ্রুপ আছে, তাই না? তাহলে এন অ্যালকিল নাইট্রিলিয়াম আয়ন বলা যেতে পারে এটাকে। সায়ানাইড মানে নাইট্রাইল। তাহলে এবার এটার ইলেকট্রোফিলিসিটি খুব হাই, বিকজ এটা এসপি, এবং মানে কোনো ইনকামিং নিউক্লিওফাইলের জন্য কোনো স্টেরিক হিন্ড্রেন্স পোজ করে না। আর যখন ওয়াটার এই কার্বনে অ্যাটাক করবে, এটার উপরে তিনখানা বন্ড আছে টুয়ার্ডস দ্য হেটেরোঅ্যাটম, এবং সেই হেটেরোঅ্যাটমের মাথায় প্লাস চার্জ আছে। এবং তুমি এখানে ওয়ার্ক আপ করছো, ওয়ার্ক আপের সময় তুমি জল দিচ্ছ, জল এখানে অ্যাটাক করবে, করলে এই জিনিসটা তৈরি হবে। এবার এর টটোমার হচ্ছে এইটা। এই দুটো টটোমারের মধ্যে কোনটা মোর স্টেবল? যেটাতে ডবল বন্ড আছে। হ্যাঁ, কিন্তু কেন?
ডবল বন্ড সি ডবল বন্ডের বন্ড এনার্জি বেশি। হ্যাঁ, উইথ রেসপেক্ট টু হোয়াট? সি ডবল বন্ড এন। হ্যাঁ, ডবল বন্ড এন। সি ডাবল বন্ড এন। এখানে তুমি যদিও ওএইচটা লুজ করছো এবং এখানে এনএইচ পাচ্ছ, তাদের মধ্যে বন্ড এনার্জির খুব বিরাট তফাৎ হবে না, কিন্তু যেটা মেন কারণ সেটা হচ্ছে সি ডাবল বন্ড ও আর সি ডাবল বন্ডেড এন। অফকোর্স এখানে তুমি রেজোন্যান্সের কথাও বলতে পারো। অ্যামাইডের যে রেজোন্যান্স, সেটাতে অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ আসে, নাইট্রোজেনটা ইলেকট্রন ডোনেট করে, আর এখানে অক্সিজেন ইলেকট্রন ডোনেট করে, নাইট্রোজেনের মাথায় মাইনাস চার্জ আসে। যেহেতু অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান নাইট্রোজেন, তাহলে এই রেজোন্যান্সটাও বেটার। সো দ্যাটস অলসো অ্যানাদার পয়েন্ট। এবার এইটা হলো বেসিক মেকানিজম। আমাদের প্রবলেমগুলো সলভ করতে গেলে মোস্টলি এই মেকানিজমের পার্টটাই লাগবে, তার বাইরে আমাদের খুব একটা বেশি কিছু লাগবে না। বেশ কিছু প্রুফ অফ মেকানিজম আছে, তার মধ্যে এটা ভিডিও লেকচার থেকে দেখে নিও, এটা নিয়ে আমি আর খুব বেশি বকবক করছি না। এই জিনিসটা আমাদের জানা দরকার, যেখানে মাইগ্রেটিং গ্রুপটা হচ্ছে কাইরাল। এখানে আমরা এই ওইচটাকে গুড লিভিং গ্রুপে কনভার্ট করার জন্য PCl5 দিয়ে থাকি। এই অক্সিজেনের সাথে ফসফরাসের রিয়াকশানে প্রথমে অক্সিজেন ফসফরাসকে অ্যাটাক করে, এখান থেকে একটা Cl- বেরিয়ে যায় এবং এখান থেকে একটা H বেরিয়ে যায়। তার ফলে এটা OPCl4 তৈরি হয়ে যায়। এই OPCl4টা ইভেনচুয়ালি যখন অ্যান্টি গ্রুপটা মাইগ্রেট করবে নাইট্রোজেনের ওপরে, OPCl4 গ্রুপটা ফ্র্যাগমেন্টেড হয়ে লিভ করবে এবং সেখান থেকে আমরা পাবো POCl3, যেখানে ফসফরাস অক্সিজেন ডাবল বন্ড আছে। সেটা ওয়ান অফ দ্য ড্রাইভিং ফোর্স ফর দ্য ডিপার্চার অফ দ্য লিভিং গ্রুপ, বিকজ ফসফরাস অক্সিজেন ডাবল বন্ড ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট বন্ড নোন ইন কেমিস্ট্রি। এবং তার সাথে Cl- বেরোবে। এই ফসফরাস অক্সিজেন ডাবল বন্ডের গল্পটা তুমি এর আগে কোথায় দেখেছো? শুনতে পেলাম না। ভিলসমায়ার হ্যাক ইজ ওয়ান অফ দ্য তার আগেও দেখেছো? আরও ভিলসমায়ার হ্যাক তো একটু অবস্কিওর রিয়াকশান, মানে তার থেকে অনেক ইম্পর্টেন্ট রিয়াকশান আছে। ভিটিক রিয়াকশানে দেখা যায় যে ফসফরাস ইলিড দিয়ে যে রিয়াকশান হয়, সেখানে তুমি কার্বন অক্সিজেন ডাবল বন্ড ভেঙে কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি করছো, হুইচ ইজ থার্মোডাইনামিক্যালি ভেরি সারপ্রাইজিং। কারণ হওয়ার কথা নয়, কিন্তু করতে পারছো, তার কারণ তুমি অ্যাট দ্য এক্সপেন্স অফ কার্বন অক্সিজেন ডাবল বন্ড ইউ আর অলসো এস্টাবলিশিং আ ফসফরাস অক্সিজেন ডাবল বন্ড। সো দ্যাটস ভেরি গুড। সো আমরা সেটা জানি এবং আমরা এটা এইখানে যখন মাইগ্রেশন হবে, কে মাইগ্রেট করবে? এই গ্রুপটা মাইগ্রেট করবে নাকি এই গ্রুপটা মাইগ্রেট করবে? আমি কি করে বুঝবো? অক্সিম দেখে আমি বুঝবো কি করে যে কে মাইগ্রেট করবে? হ্যাঁ, তার মানে কে মাইগ্রেট করবে এটা জানতে গেলে আমার স্টার্টিং অক্সিমের কনফিগারেশনটা জানার জরুরি, তাই না? তাহলে এবং এখানে যেহেতু মাইগ্রেশন আমাদের থিওরি অনুযায়ী এই মাইগ্রেশন তো স্ট্রিক্টলি ইন্ট্রামলিকুলার, তাহলে ইন্ট্রামলিকুলার যদি হয় তাহলে এই মাইগ্রেশনটা কী হওয়ার কথা? রিটেনশন অফ কনফিগারেশন হওয়ার কথা। রিটেনশন হওয়ার কথা তো। খেয়াল করে দেখো, এটা কিন্তু সেকেন্ডারি বেনজাইলিক মাইগ্রেটিং গ্রুপ, তো রিটেনশন হয়েছে তো নাকি হয়নি? দেখো, দেখে নাও। মেলাও এর সাথে, এই পার্টটার সাথে এটাকে মেলাও। রিটেনশন হয়েছে না হয়নি? আমি আঁকবো কি করে? একে যদি এখানে মাইগ্রেট করিয়ে দিই, তার মানে এর পাশে নাইট্রোজেন থাকবে আর তার পাশে থাকবে একটা কার্বন, তার উপরে সি ডাবল বন্ডেডও আর এমই, তার মানে যে সিওএম অ্যাসিটাইল গ্রুপটা, তাহলে এই কম্পাউন্ডটা তৈরি হবে। এবং সাইমালটেনিয়াসলি আমি এটাও বলতে পারি যে যদি আমি বেকম্যানের মেকানিজম নিয়ে এত নিশ্চিত হই, তাহলে আমার যে কম্পাউন্ড তৈরি হয়েছে, যদি অ্যামাইড তৈরি হয়, তাহলে সেই অ্যামাইডকে দেখে আমি রিভার্স মানে রেট্রো সিনথেটিক্যালি ভাবতে পারি যে তার অক্সিমটা কী ছিল। যেমন তোমাকে যদি বলে এই অ্যামাইডটা তৈরি হয়েছে, এটা কোন অক্সিম থেকে এসছে, তাহলে প্রথমত জানতে হবে যে আমার স্টার্টিং কিটোনটাতে কটা অক্সিম মানে কটা কার্বন ছিল। দেখো এখানে 1 2 3 4 5, তার মানে এটা বেসিক্যালি একটা 5 কার্বন কিটোন থেকে এসছে, যে কিটোনের একদিকে ছিল মিথাইল আর একদিকে ছিল এন প্রোপাইল, তার মানে এই জিনিসটা ছিল, তার মানে 2 পেন্টানোন। তার থেকে আমি অক্সিম বানিয়েছি এবং সেই অক্সিম থেকে এই কম্পাউন্ড তৈরি হয়েছে। তাহলে এখানে কে মাইগ্রেট করেছে, প্রোপাইল না মিথাইল? তার মানে অক্সিম যখন আঁকবো তখন সেই অক্সিমটাতে এইটা যে অক্সিম থেকে এসছে, সেখানে OH এর রেসপেক্টে প্রোপাইল অ্যান্টি হবে না মিথাইল অ্যান্টি হবে?
তার মানে এটা থেকে এসছে। এবং এর ডায়াস্টিরিও আইসোমার নিশ্চয়ই এইটা, হ্যাঁ এই লালটা। তা লালটা থেকে যখন আমি প্রোডাক্টটা বানাবো, সেখানে আমার যে অ্যামাইডটা তৈরি হবে, সেই অ্যামাইডের সিও এনএইচ ফ্র্যাগমেন্টটা তো থাকবেই। এনএইচের ওপরে কোন গ্রুপটা থাকবে, মিথাইল থাকবে না প্রোপাইল থাকবে? যে মাইগ্রেট করেছে সে থাকবে। কে মাইগ্রেট করেছে? মিথাইল স্যার। মিথাইল থাকবে। তাহলে কার্বনিলের পাশে কোন গ্রুপটা থাকবে? প্রোপাইল। প্রোপাইল। প্রোপাইলটা থাকবে। তুমি বেকম্যানের অ্যানাটমিটা বুঝলে না? বুঝলে না? হ্যাঁ তার মানে হয় তুমি প্রোডাক্ট দেখে অক্সিমের জিওমেট্রি ঠিক করবে, তা নাহলে অক্সিমের জিওমেট্রি দেখে প্রোডাক্ট ঠিক করবে। এগুলো সব ভিডিও লেকচারে বলা আছে। আচ্ছা, এবার এখানে আরেকটা এক্সপেরিমেন্ট করেছিল এটা বোঝার জন্য যে এই যে অক্সিজেনটা এসছে এটা কোত্থেকে এসছে। আমাদের মেকানিজম অনুযায়ী এটা জল থেকে আসছে, এই অক্সিজেনটার সাথে তার কোনো সম্পর্ক নেই। অতএব আমরা যখন ওয়ার্কআপ করছি তখন যদি আমরা H2O18 দিয়ে ওয়ার্কআপ করি এবং এখানটায় যদি H2O16 থাকে এবং এখানে যদি আমরা এমন জিনিস দিয়ে ওয়ার্কআপ করি যেখানে O18-এর এনরিচমেন্ট আছে, তাহলে আমার যে অ্যামাইডটা পাবো সেই অ্যামাইডে অক্সিজেনটা কী হবে? 16 হবে না 18 হবে? খেয়াল রেখো, জলটা কিন্তু বাইরে থেকে আসছে, 18 হবে। তো O18ই পাবো, মিডিয়াম থেকে আসছে ওটা। এবার বেকম্যানের একটা অদ্ভুত রিয়াকশান আছে, বেকম্যানের অদ্ভুত একটা অ্যাসপেক্ট আছে যেটা আমরা এর আগে এখনও অবধি খুব একটা দেখিনি। সেটা হচ্ছে এরকম, তুমি দুখানা অক্সিম বানিয়েছো, ঠিক আছে, বানিয়ে বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট করেছো, দুটোকে মিশিয়ে 1:1 রেশিওতে মিশিয়ে। তাহলে এইটাতে এই গ্রুপটা মাইগ্রেট করার কথা, ঠিক তো? কারণ OH এর রেসপেক্ট অ্যান্টি। তাহলে আমার কম্পাউন্ড হওয়া উচিত PHCONH, তার পাশে এই গ্রুপটা। আমি দাঁড়াও, ফোনটা একটু ধরে নিই, আমি ক্লাসে আছি, একটু পরে ফোন করছি। ওকে, আচ্ছা, এই লাল রঙের যে গ্রুপটা টারশিয়ারি বিউটাইল, সেটা অ্যান্টি তো এই OH এর রেসপেক্টে, ঠিক আছে না? ঠিক নেই। তাহলে এইটা মাইগ্রেট করার কথা, এই কম্পাউন্ডটা হওয়ার কথা। এই দুটো নর্মাল প্রোডাক্ট, এইগুলো কি নর্মাল প্রোডাক্ট? না, এগুলো কি ক্রসওভার প্রোডাক্ট না? এর ফ্র্যাগমেন্ট এর সাথে গিয়ে জুড়েছে, এর ফ্র্যাগমেন্ট এর সাথে গিয়ে জুড়েছে, এদেরকে কি বলে? এদেরকে বলে ক্রসওভার প্রোডাক্ট। ক্রসওভার প্রোডাক্ট যদি তৈরি হয় তাহলে কি প্রমাণ হয় তাতে? ইন্টারমলিকুলার রিঅ্যাকশন হয়, at least partly intermolecular reaction হয়েছে। You can study the composition of the reaction and then decide যে কতটা ইন্টার কতটা ইন্ট্রা, but formation of the crossover products definitely indicates that at least the reaction is at least partly intermolecular। তো এখানে হচ্ছে কি করে? তার মানে মাইগ্রেট করছে না, তার মানে এই যে মাইগ্রেটিং গ্রুপ সে তার মানে এই মলিকিউলকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তুমি OH এর মধ্যে H+ দিয়েছিলে, তাহলে OH2+ হয়েছে, এটা 1 নম্বর অ্যারো। 2 নম্বর অ্যারো যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে এই পুরো গ্রুপটার এইখানে মাইগ্রেট করে আসার কথা ছিল এবং তারপরে এই লোন পেয়ার দিয়ে একে স্টেবিলাইজ করার কথা ছিল। সেটা হচ্ছে না, সেটা আমি বলছি না, সেটা হয়তো হচ্ছে, কিন্তু ক্রসওভার প্রোডাক্ট তৈরিটা ব্যাখ্যা করতে গেলে আমাকে একটু মেকানিজমটাকে মডিফাই করতে হবে। এখানে আমি যে অ্যারোটা দিয়েছি তাতে কি এ মাইগ্রেট করছে নাকি অন্য কিছু করছে? এ কি মাইগ্রেট করছে? দেখো তো, এটা অনেকটা E2 এলিমিনেশনের মতো দেখতে লাগছে না? হ্যাঁ মানে এই পুরো গ্রুপটাকে যদি তুমি একটা প্রোটন ধরো, H ধরো, তাহলে কোনো একটা বেস এই প্রোটনটাকে খাচ্ছে, এখানে ট্রিপল বন্ড হলো আর এইখান থেকে লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে। তার মানে দিস লুকস লাইক অ্যান E2 এলিমিনেশন। ইটস নট লাইক যে এখানে তুমি কোনো বেস দিচ্ছ, এটা স্ট্রংলি অ্যাসিডিক। তার মানে আমাদের এইখানে এই যে পার্টটা বেরোবে সেটা বেসিক্যালি একটা ক্যাটায়ন হিসেবে বেরোবে তো। আর এই পার্টটা কী হবে? এই পার্টটা কী হবে? সায়ানাইড।
এটা তখনই অপারেট করতে পারে যদি এই ক্যাটায়নটা স্টেবিলিটি থাকে। তাই এই ক্যাটায়নের স্টেবিলিটি আছে? হ্যাঁ স্যার। কি স্টেবিলিটি হ্যাঁ আছে? আছে। কি স্টেবিলিটি আছে বলো? টার্সিয়ারি 6টা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন আছে প্লাস বেনজাইলিক। ইটস ভেরি মাচ পসিবল। হোয়াট অ্যাবাউট দ্য নেক্সট ক্যান্ডিডেট? যদি এইটাকে দেখো তাহলে এ বেরিয়েছে, দেখো বেরিয়ে গেছে। এরও কিন্তু পসিবিলিটি আছে বেরিয়ে যাওয়ার। এইবার চিন্তা করো, এরা তো এই অবস্থায় থাকবে না। এই নাইট্রোজেনের নিউক্লিওফিলিসিটি খুব খারাপ, কারণ এসপি হাইব্রিডাইজড, এস ক্যারেক্টার খুব বেশি। যে লোন পেয়ারটা যে অরবিটালে আছে তার এস ক্যারেক্টার খুব বেশি। এস ক্যারেক্টার বেড়ে গেলে অরবিটাল কী হয়, এনার্জি নেমে যায়, স্টেবিলাইজড হয়ে যায়। সেই জায়গায় লোন পেয়ারকে ডোনেট করতে চায় না। যে কারণে তুমি যদি টার্মিনাল অ্যালকাইন নাও, তার অ্যাসিডিটি অনেক বেশি অ্যালকেন বা অ্যালকিনের থেকে, কারণ তার কনজুগেট বেসটা অনেক বেশি স্টেবল এবং তার প্রোটনেশন টেন্ডেন্সি অনেক কম, বিকজ ও লোন পেয়ারটাকে এসপি হাইব্রিড অরবিটালে সেকোয়েস্টার করে রাখে। বাট এখানে মিডিয়ামে দুখানা কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, তুমি তাদেরকে বের করেছো এবং তখন তুমি তাদের স্টেবিলিটিকে অ্যাপ্রিসিয়েট করছিলে। বাট দিস টাইম অলসো ইউ নিড টু পে অ্যাটেনশন যে আফটারঅল এরা কার্বোক্যাটায়ন, এরা ইনডেফিনিটলি স্টেবল নয় এবং দে আর অলসো ভেরি মাচ ইলেকট্রোফিলিক। তাহলে একের সঙ্গে রিয়াকশন করতে পারে, যদি করে তাহলে এই কম্পাউন্ডটা তৈরি হবে, এটা তৈরি হবে। এবং তারপরে তুমি যখন ওয়ার্কআপ করবে তখন জল এখানে অ্যাটাক করবে, ওই অ্যামাইডের টটোমারটা হবে, তারপর ইভেনচুয়ালি টটোমারিক চেঞ্জ হয়ে এই কম্পাউন্ডটা হবে। ক্লিয়ার এই অবধি? হ্যাঁ স্যার। কিন্তু এর কোনো গ্যারান্টি আছে যে একেই অ্যাটাক করবে? এ তো এটাকেও অ্যাটাক করতে পারে, তখন এটা হবে না। আবার এ যখন একে অ্যাটাক করবে তখন এটা হবে, আর এ যখন একে অ্যাটাক করবে তখন এটা হবে। তার মানে নর্মাল ক্রসওভার দুটো প্রোডাক্ট হচ্ছে তো, না হচ্ছে না? হ্যালো, আবার চলে গেল না কি রে বাবা, মহা মুশকিল। হ্যাঁ আমি ভাবছি তোমরা নেই বোধ হয়। হ্যাঁ তার হ্যাঁ বা নাতে উত্তর দাও, নাহলে আমি বুঝতে পারছি না তো। তার মানে এগুলো হলো তো বেকম্যান ফ্র্যাগমেন্টেশন? কখন হবে তাহলে বেকম্যান ফ্র্যাগমেন্টেশন? বুঝবো কি করে যে কখন হবে? কি করে বুঝবো? আমি দেখে বুঝবো কি করে যে এটা নর্মাল বেকম্যান নয়, ফ্র্যাগমেন্টেশন হচ্ছে? প্রোডাক্ট যদি বলে দেয় তাহলে তো একটা পসিবিলিটি আছে, কিন্তু আদারওয়াইজ আমি চিন্তা করবো কীভাবে যে আমার যে মাইগ্রেটিং গ্রুপ, না ক্রসওভার তো নাই বলতে পারে। আমার যদি মাইগ্রেটিং গ্রুপটা কে হবে সেটা চিনবো কী করে? ওইচের রেসপেক্টে অ্যান্টি হয়ে আছে যেটা, সেই বস্তুটা যদি ক্যাটায়ন হিসেবে সাফিসিয়েন্টলি স্টেবল হয়, টার্সিয়ারি হয়, প্লাস যদি বেনজাইলিক হয় বা ডাবলি বেনজাইলিক টার্সিয়ারি হয়, তাহলে তার ফ্র্যাগমেন্টেশন হওয়ার খুব সম্ভাবনা আছে। বোঝা গেল? বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার বোঝা গেছে। এই কোশ্চেনটা আমি এখন করিয়ে দিই, কারণ এটা আলটিমেটলি করতে হবে। এটা সিইউতে পরীক্ষায় এসেছিলো একবার, এবং পরীক্ষাতে দিতে গিয়ে সিইউ তার টিপিক্যাল ধারা বজায় রেখে মিসপ্রিন্ট করে কোশ্চেনটাকে, কিন্তু কোশ্চেনটার অ্যাকচুয়াল ফর্ম হচ্ছে এইটা। তুমি পুরোনো কোশ্চেনের বইতে এই কোশ্চেনটাকে মিসপ্রিন্টেড অবস্থাতেই দেখবে, এবং বলা যায় না যে ওটা আবার যখন দিচ্ছে তখন হয়তো টোকার সময় হয়তো আবার যদি ওখান থেকে কপি করে দেয় তাহলে আবার হয়তো ওরকমভাবেই হয়ে গেল হয়তো বা। কিন্তু অ্যাকচুয়ালি এখানে একটা রিং কন্ট্রাকশন হয়েছে। এটা 7 মেম্বার ছিল এবং তারপর এটা হয়ে গেছে 6 মেম্বার। তাহলে অ্যাডিশনাল কার্বনটা কোথায় গেছে? অ্যাডিশনাল কার্বন চলে গেছে এই রিংয়ের কোথাও একটা চলে গেছে, এই যে সেই কার্বনটা। এটা বেকম্যান, কারণ আমরা এখানে অক্সিম দিয়ে শুরু করছি এবং সেখানে H+ রয়েছে। তো প্রথমে আমাদের H+ আমরা ঢোকালাম, H+, এটা OH2+ হলো। হওয়ার পরে দুটো জিনিস হতে পারে। একটা হলো যে আমাদের ওই 1 2 3 হবে, প্রথমে 1, তারপরে 2, তারপরে 3। যদি হয় তাহলে রিং এক্সপ্যানশন হচ্ছে, তাই না? এখানে রিং এক্সপ্যানশন হচ্ছে তো,
সেভেন মেম্বার রিং থেকে কী হবে, এইট মেম্বার্ড হবে, এবং এই কম্পাউন্ডটা হবে, তো দেখে নাও। হ্যাঁ স্যার। এবারে 8 মেম্বার রিংয়ের মধ্যে ট্রিপল বন্ডটা খুব একটা স্টেবল নয়, কারণ ট্রিপল বন্ডের মানে জিওমেট্রি হওয়া উচিত ডায়াগোনাল জিওমেট্রি হওয়া উচিত, তো তার মানে 180 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল হওয়া উচিত, সেটা তো পাচ্ছে না, তার ফলে ফ্র্যাগমেন্টেশন হয়ে যাবে। ফ্র্যাগমেন্টেশনটা হবে এমনভাবে যাতে নাইট্রোজেনটাকে নিউট্রালাইজ করা যায় এবং তার পাশের কার্বনে প্লাস চার্জ আসবে। এইখানে যে প্লাস চার্জ এসছে, এই প্লাস চার্জটা কি স্টেবল না স্টেবল না বলো? স্টেবল স্যার, স্টেবল। টারশিয়ারি। এখন অনেকের বক্তব্য হচ্ছে যে এটা এরমভাবে আদৌ হয়ই না। এই জিনিসটাকে যদি তুমি আবার আঁকো এখানে, তাহলে ওই ফ্র্যাগমেন্টেশন যেরকম দেখিয়েছিলাম যে একটা জলটা বেরিয়ে গেল আর এখানে সি সি বন্ডটা কেটে গিয়ে এখানে সি ট্রিপল বন্ডের এন তৈরি হলো। কীভাবে এটা তৈরি হচ্ছে এটা বলা খুব মুশকিল, তুমি এটাও লিখতে পারো, তুমি এটাও লিখতে পারো। হাউএভার এই যে বস্তুটা তৈরি হয়েছে এখানে, এবার এখানে একটা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে। এই রিংটাকে বা এই চেনটাকে যদি আমি ঠিকঠাক করে গুটিয়ে লিখি, ভাঁজ করে লিখি, তাহলে এরকম জিনিস দাঁড়ায়। যে অ্যারাইল রিংটা রয়েছে সেটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, কিন্তু তার উপরে অলরেডি সায়ানাইড বসে আছে। তা সায়ানাইড কি ইলেকট্রন উইথড্রয়িং না ডোনেটিং? উইথড্রয়িং। এবং কি ধরনের ডিরেক্টিং এফেক্টও শো করে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে? মেটা। তো এই পজিশনটা ওর রেসপেক্টে কি আছে? মেটাই আছে। তুমি বলতেই পারো যে এখানে আপনি বেসিক্যালি একটা ফ্রিডেলক্রাফট রিয়াকশান করছেন, অথচ ডিঅ্যাক্টিভেটেড রিংয়ের ক্ষেত্রে ফ্রিডেলক্রাফট রিয়াকশান তো হওয়ার কথা নয়। তো তোমার কি মনে হয় যে এখানে কি এমন ঘটনা ঘটছে যাতে ফ্রিডেলক্রাফট রিয়াকশানটা আমি অ্যালাউ করে দিলাম? কারণ আমরা তো জানি যে নাইট্রোবেঞ্জিনে ফ্রিডেলক্রাফট রিয়াকশান হয় না, এসব তো আমরা জানি। কি এমন ঘটনা ঘটছে এখানে যে আমরা ফ্রিডেলক্রাফটটাকে অ্যালাউ করে দিচ্ছি সায়ানোবেঞ্জিনের ক্ষেত্রেও? খুব সিম্পল উত্তর, কিন্তু রিয়াকশানটা ইন্ট্রামলিকিউলার। ক্যাটায়নটা কোথাও চলে যাচ্ছে না, ক্যাটায়নটা ওর গায়ে গায়েই ঘুরছে, তার ফলে রিং ক্লোজ করতেই হবে। এবং এই যে তুমি রিংটা ক্লোজ করছো, এর জন্য তুমি বিরাট এন্ট্রপি পেনাল্টিও দেবে না, তাই না? কারণ রিংয়ের সাইজ হচ্ছে 6 মেম্বার্ড, তো তাহলে এন্ট্রপি পেনাল্টি তো তুমি দেবে না তেমন, তোমার রোটেশনাল এন্ট্রপি খুব লস হচ্ছে না। এবং রিং ক্লোজ করে যাওয়ার পরে সিগমা কমপ্লেক্স তৈরি হবে, প্লাস চার্জ আসবে তোমার এইখানে এবং এইখানে সায়ানাইডকে অ্যাভয়েড করে, তারপরে প্রোটন ছেড়ে দিয়ে তোমার এই কম্পাউন্ড তৈরি হবে, হলো। এবার এইখানে মিডিয়ামে যখন তুমি ওয়ার্কআপ করছো বা যখন তোমার এই যে জলটা বেরিয়েছে এই H+ সঙ্গে H2O মিশে এখানে একটা ইনকমপ্লিট হাইড্রোলিসিস হবে, পার্শিয়াল হাইড্রোলিসিস হবে। এইখানটায় আমার একটা কথা বলার আছে। তুমি যখন সায়ানাইডের রিয়াকশান পড়বে তখন তুমি দেখবে যে এই জিনিসটাকে হাইড্রোলাইজ করা যায়। এটা আর যদি হয়, এটা সায়ানো, এটা নাইট্রোজেন, এটাকে হাইড্রোলিসিস করে তুমি এই জিনিসটা বানাতে পারো। এর ফার্দার হাইড্রোলিসিস করে ইভেনচুয়ালি এই কম্পাউন্ডটা হয়। এবং সেই পথে ইনফ্যাক্ট একটা ইম্পর্ট্যান্ট ইন্টারমিডিয়েট থাকে, সেই ইন্টারমিডিয়েটটা হচ্ছে এটা NH2। আমার একটা প্রশ্ন হলো যে এই কার্বনটা এবং এই কার্বনটা, এই দুটোর মধ্যে কোনটা মোর ইলেকট্রোফিলিক? এই দুটোর মধ্যে কোনটা মোর ইলেকট্রোফিলিক বলে তোমার মনে হয়? সায়ানাইডের কার্বন আর অ্যামাইডের কার্বন কোনটা মোর ইলেকট্রোফিলিক? এখানে একটা জিনিস মনে রেখো, আমরা কিন্তু এই সায়ানাইডের জন্য অ্যামাইডের জন্য আমরা এই জাতীয় রেজোনেন্স কিন্তু এঁকেই থাকি, তাই না? এই ধরনের কোনো ডোনেশন রেজোনেন্স তুমি মানে সায়ানাইডের জন্য দেখাতে পারো কি? সায়ানাইডের জন্য তুমি দেখো সেটা হচ্ছে এইটা, তো তাতে কি কার্বনের ইলেকট্রনের খিদে বাড়ে না কমে?
কার্বন ইলেকট্রনের খিদে অ্যাকচুয়ালি বেড়ে যায় এর ফলে, তার ফলে এটা তো বেসিক্যালি ইলেকট্রোফিলিসিটিকে ইনক্রিজ করতে হেল্প করে, আর এটা ইলেকট্রোফিলিসিটিকে ডিক্রিজ করে দেয়। তাহলে আমার পয়েন্টটা হচ্ছে এইটা, যে যদি আমি ইলেকট্রোফিলিসিটি দিয়ে যদি ইলেকট্রোফিলিসিটি দিয়ে ব্যাখ্যা করতে চাই, তাহলে সায়ানাইডের কার্বনটা ইজ মোর ইলেকট্রোফিলিক দেন দি কার্বন অফ দি অ্যামাইড, তাই না? এবং এসপি হাইব্রিডাইজড, এস ক্যারেক্টার বেশি, এটা sp2 হাইব্রিডাইজড, এস ক্যারেক্টার কম, এস ক্যারেক্টার বেশি মানে লুমো লোয়ার্ড হবে, এসব আমরা সবই জানি, কারণ সব দিক থেকেই এইটা মোর রিয়াক্টিভ দেন এইটা। অ্যান্ড অফকোর্স যদি সেটা হয়, তাহলে তোমার ইন্টারমিডিয়েট যে কম্পাউন্ডটা তৈরি হচ্ছে সেটা যদি লেস রিয়াক্টিভ হয় তোমার স্টার্টিং মেটেরিয়ালের থেকে, তাহলে প্রপার কন্ডিশন যদি সেট আপ করো, তাহলে রিয়াকশানের মানে হাইড্রোলিসিসটাকে অ্যামাইড স্টেজে থামানো সম্ভব। এটাকে এইভাবে ভাবো, যখন তুমি কিটোন তৈরি করতে চাচ্ছিলে এস্টার থেকে, তখন রিয়াকশানটা প্রচণ্ড শক্ত, তার কারণ কিটোন ইজ মোর ইলেকট্রোফিলিক দ্যান দি এস্টার, সেই জন্য গ্রিগনার্ড রিয়েজেন্ট ইউজ করে কিটোন স্টেজে থামানো প্রায় ইম্পসিবল। সেখানে তোমার টারশিয়ারি অ্যালকোহল তৈরি হয়ে যাওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে, এটা আমরা পড়েছিলাম না? সেখানে কিটোন যেটা মাঝখানে তৈরি হচ্ছিল, অর্থাৎ টারশিয়ারি অ্যালকোহল আর আমাদের এস্টারের মাঝে যেটা ছিল সেটা মোর রিয়াক্টিভ ছিল, আর এখানে উল্টো, এখানে মাঝে যেটা আছে সেটা স্টার্টিং মেটেরিয়ালের থেকে লেস রিয়াক্টিভ। তাহলে আমরা ওই স্টেজে ওকে থামাতে পারবো তো? পারা উচিত তো আমাদের, নাকি? যদি অপটিমাম কন্ডিশন সেট আপ করতে পারি। সেটা কী হবে সেটা অন্য কথা। হলো না? হ্যাঁ, তো সেটাই। সো সেই জন্য আমরা যদি প্রপার কন্ডিশন সেট আপ করি তাহলে হবে, এবং আমরা সেটা পরে পড়বো। এখানে এই কম্পাউন্ডের আর ফার্দার হাইড্রোলিসিস হচ্ছে না, পার্শিয়াল হাইড্রোলিসিস হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। এইটা একবারই কোশ্চেনটা এসেছিল, ভালো কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন, তো আমরা এটা একবার ডিসকাস করে নিলাম। এরপর যা আছে সেগুলো স্টাডি মেটেরিয়ালে ডিসকাস করা আছে, সেগুলো সেখান থেকে দেখে নেবে। আমি তোমাকে ইয়েগুলো করিয়ে দিই, তোমার যে প্রবলেমগুলো আছে সেগুলো দেখিয়ে দিই। দেখো বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্টের প্রবলেম এইটা দিয়েছে, PCl5 দিয়েছে, H2O18 দিয়েছে। কে মাইগ্রেট করবে এই গ্রুপটা? তার মানে এটা থাকবে, তার পাশে নাইট্রোজেন থাকবে, তার পাশে থাকবে COPH, ঠিক করেছি তো? দেখে নাও। জলটা দিয়েছে O18, তাহলে এই অক্সিজেনটা O18 হবে। ব্যাস, আর কিছু বলার নেই, হয়ে গেল। কি হলো না? ওকে, তাহলে এই জিনিসটা দেখলেই এইটা দেখে তোমার পেরে যাওয়া উচিত। এবং আমি আবারও বলছি, এটা যেভাবে আঁকা ছিল ঠিক সেইভাবে আমি এই অঙ্কটাকে এঁকেছি, বাকি অংশটাকে ওইটার পাশে যেভাবে আমার আঁকা দরকার, যেভাবে সুবিধা হয় এঁকেছি। আমি একে কিন্তু হাত দিইনি বেশি, কারণ একে নিয়ে যদি ঘোরাতে যাও, এদিক ওদিক করতে যাও, তোমার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে পরীক্ষার হলে বসে। হয়ে গেল? এই একই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দেবো, দেখে নাও, ঠিক আছে? ঠিক আছে তো? তারপর আবার সেই একই জিনিস এবার একটু অন্যরকমভাবে এঁকে দিয়েছে বলে এরকম করে এঁকেছি। তুমি দেখেছো যেরকমভাবে আঁকা ছিল আমি কিন্তু এটাকে সেরকমভাবেই এঁকেছি, আবার যেরকমভাবে আঁকা ছিল আমি প্রোডাক্টে কিন্তু এটাকে সেইভাবেই এঁকেছি। আচ্ছা, এবার আমার একটা প্রশ্ন আছে। তো সাপোজ যদি এইটা যদি এরকম হতো, এখানটায় যদি ওইসটা এখানে থাকতো, এখানটায় যদি ওইসটা এখানে থাকতো, তাহলে প্রোডাক্ট কী হতো? ফিনাইল মাইগ্রেট করতো। তার মানে সেক্ষেত্রে আমি পেতাম এইটার পাশে থাকতো C ডাবল বন্ডেডও, তার পাশে থাকতো NH, এবং তার পাশে থাকতো ফিনাইল, তাই না? আর এই অক্সিজেনটা O18 হতো, রাইট? কনফিগারেশন কিন্তু একই থাকতো, ও মাইগ্রেট করুক বা না করুক, ওর কনফিগারেশন কিন্তু একই থাকবে। এবার তুমি ঝামেলায় পড়ে যাবে, কোনোদিন দেয়নি এটা, কিন্তু যদি দেয়, কোনোদিন যদি এইটা দেয়, সাপোজ তোমাকে এইটা দিল, এটা দেয়নি কোনোদিন,
এগুলো সেকেন্ডারি গ্রুপ বলে আমাদের প্রবলেম হচ্ছে না। আচ্ছা, এইখানটায় যদি বাই চান্স ইথাইল থাকে, তাহলে তুমি জোর করে বলতে পারো যে এটা একমাত্র এই প্রোডাক্টটাই হবে? তুমি কি শিওর? এই কনফিউশনটা আসছে কোত্থেকে আমাদের? কনফিউশনটা আসছে এই জায়গা থেকে যে এটা টার্সিয়ারি। রিঅ্যারেঞ্জমেন্ট তো ওইটাই, রিঅ্যারেঞ্জমেন্ট করে যাবে মানে বেঞ্জাইলিক ক্যাটায়ন আবার রিঅ্যারেঞ্জমেন্ট করবে কি? টার্সিয়ারি বেঞ্জাইলিক তো। আমি যেটা বলতে চাই তুমি মিস করে গেলে, বুঝতেই পারোনি। এই ওইসটা যখন গুড লিভিং গ্রুপে কনভার্ট হবে, এ আয়োনাইজ করে যেতে পারে এবং সেক্ষেত্রে ফ্ল্যাট অ্যাকাইরাল কার্বোক্যাটায়ন তৈরি হবে। পিএইচ কার্বন মাথায় প্লাস, মিথাইল আর ইথাইল, সেটা দুটো ফেস আছে। একটা ফেস থেকে অ্যাটাক করলে এইটা হবে, যেটা তুমি একে আঁকা আছে। তুমি কি শিওর যে কেবল ওই ফেসটা থেকেই অ্যাটাকটা হবে? সায়ানাইডটা ওই ফেস থেকেই অ্যাটাক করবে? না, অপোজিট দিয়েও করতে হবে। রেসিমাইজ করে যাবে পুরো, যতটুকুনি কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে যাবে সেটা রেসিমাইজ করে যাবে। তার মানে এখানটায় মিথাইলও হতে পারে আর এই জায়গাটা ইথাইলও হতে পারে। কি বললাম বুঝলে, না পুরোটা ট্যান হয়ে গেল? বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝেছি। কার্বোক্যাটায়ন যদি হয় তাহলে কিন্তু সেখানে রেসিমাইজ করে যাবে। এবার কতটা কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে যাচ্ছে, রিয়াকশানটা কি ফুললি ইন্টারমলিকিউলার? যদি ফুললি ইন্টারমলিকিউলার হয় তাহলে আমি রেসিমিক প্রোডাক্ট পাবো। আর যদি ইন্টার মেশানো থাকে তাহলে আমার যে অরিজিনাল প্রোডাক্টটা সেটা একটু বেশি থাকবে, আমি পার্টলি রেসিমিক প্রোডাক্ট পাবো, তাই না? যতটুকুনি কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে যাবে, ধরো 60% কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে যাচ্ছে, তাহলে 30% এই দুটো প্রোডাক্ট তৈরি হবে, দুটো এনানসিওমার। আর রিটেনশন পাবো 40%। তার মানে রিটেনশন প্রোডাক্টটার এনানসিওমেরিক এক্সেস হবে 40%। ঠিক বললাম? তাহলে সেসব তো দেয়নি কখনো, কাজে সেসব ভেবে তোমার মনকে ব্যস্ত করারও কোনো দরকার নেই। কিন্তু ইটস এ রিয়েল পসিবিলিটি যদি টার্সিয়ারি গ্রুপ দিয়ে থাকে, ঠিক আছে? তারপরে এই চলেছে এই আবার সেই একই গল্প, ইথাইল হাইড্রোজেন এন বিউটাইল। তো কে মাইগ্রেট করবে? এখানে দেখা যাচ্ছে OH এর রেসপেক্টে। এটা খেয়াল রেখো, তোমাকে মানে বোকা বানানোর জন্য কিন্তু, যেহেতু তুমি এই ধরনের জিনিসপত্রগুলো দেখে অভ্যস্ত, তোমাকে বোকা বানানোর জন্য এই দেখো এখানে দিয়েছিল, এই দেখো, দেখেছো এখানে কে মাইগ্রেট করবে বলো তো? এই দেখো প্রথমবার আমিও ভুল করেছি, দেখেছো, করে কেটে দিয়েছি, দেখেছো এটা কাটা আছে কিন্তু, কারণ ওটা করতে করতে ফ্লোতে আমি এটা লিখে ফেলেছি। কিন্তু তারপরেই মনে হয়েছে আরে এই ওইসটা তো মিথাইলের রেসপেক্ট অ্যান্টি, তাহলে কে মাইগ্রেট করবে? এই দেখো, কিন্তু কনফিগারেশন কী হবে? ওর সঙ্গে কোনো বন্ড তো তুমি ভাঙোনি, তাহলে রিটেনশন হবে। বোঝা গেল? আচ্ছা, এরপরের কোশ্চেনটা বেশ ভালো কোশ্চেন, বেশ ভালো কোশ্চেন। বলছে এরকম একটা অক্সিম দিয়েছে যার এটা প্যারামিথক্সি ফিনাইল গ্রুপ আছে আর এটা প্যারানাইট্রো ফিনাইল গ্রুপ আছে। এই দুটোর মধ্যে কোনটা বেটার মাইগ্রেটর? প্যারামিথক্সি না, প্যারামিথাইল মানে প্যারাটোলাইল। মিথাইল ইজ ইলেকট্রন রিলিজিং, নাইট্রো ইজ ইলেকট্রন উইথড্রয়িং, সেই হিসেবে এটাই হওয়ার কথা। কিন্তু সেটা কি ম্যাটার করবে এখানে? না, কারণ এখানে অ্যান্টি কোনটা আছে সেটা দেখতে হবে। হ্যাঁ, তো অ্যান্টিটাই মাইগ্রেট করবে, সেটাই NH এর পাশে বসবে, ঠিক আছে? তো বোঝা গেছে? বুঝতে পেরেছো না? ট্যান হয়ে গেল। ওকে, এরকম জিনিস তুমি এর আগে কোথায় দেখেছো? এরকম জিনিস তুমি এর আগে কোথায় দেখেছো? সেম বেঞ্জিলিক অ্যাসিড দেখেছো, কারেক্ট। বেঞ্জিলিক অ্যাসিড অ্যাকচুয়ালি সেখানে চয়েসটা একটু অন্যরকম। সেখানে হচ্ছে যেটা ইলেকট্রন ডোনার তার কার্বনিলটা উইক, তার ফলে অন্য কার্বনিলটাতে অ্যাটাক করে, এবং যে কার্বনিলটাতে অ্যাটাক করে মানে একটাতে ধরো PH আছে আর একটাতে প্যারামিথক্সি ফিনাইল আছে, তো প্যারামিথক্সি ফিনাইলের পাশের কার্বনিলটাতে অ্যাটাক করবে না, ফিনাইলের পাশের কার্বনিলটাতে অ্যাটাক করবে, এবং ফিনাইলটাই তখন মাইগ্রেট করবে, যদিও প্যারামিথক্সি ফিনাইলের মাইগ্রেটরি অ্যাপটিটিউড বেশি। এটা একটা হলো, কিন্তু আরও উদাহরণ আছে। সেম পিনাকল, দুটো কার্বন পাশাপাশি, একটা কার্বনের উপরে OH, একটা কার্বনের উপরে NH2। এই NH2-র ওপরে যে গ্রুপগুলো আছে সেগুলো হচ্ছে ধরো প্যারামিথক্সি ফিনাইল, আর OH-এর পাশে যে গ্রুপগুলো আছে সেগুলো হচ্ছে ফিনাইল। কিন্তু ফিনাইলের থেকে প্যারামিথক্সি ফিনাইলের মাইগ্রেটরি অ্যাপটিটিউড বেশি হলেও এখানে ম্যাটার করবে না, কারণ ওই যে NH2টা ওইটাই ডাইজোটাইজড হবে এবং ওইটাই লিভিং গ্রুপে কনভার্টেড হবে, ওটা N2+ হবে। তার ফলে ওর ওপরে, ওই কার্বনের ওপরে যদি কোনো প্যারামিথক্সি ফিনাইল থাকে তার মাইগ্রেট করার কোনো সুযোগই নেই, পাশের কার্বন থেকে ফিনাইল মাইগ্রেট করে আসবে। মনে পড়েছে?
যদি মনে না পড়ে কিছু করার নেই, তাহলে আবার যখন ভিডিও লেকচার যখন শুনবে তখন আবার দেখে নিও, সব জিনিস এতবার করে বলা যায় না। আচ্ছা, এইখানে এই একটা কম্পাউন্ড দিয়েছিল, এটার মাথা মুন্ডু কিছু নেই, এটা NOH দিয়ে রেখেছে, এটা কিছু বোঝাও যাচ্ছে না। এটাও হতে পারে, এটা হতে পারে না? আমি এটা ধরে নিয়ে করেছি, তুমি যদি এটা ধরে নিয়ে করো তো ঠিক আছে। এর সঙ্গে কে মাইগ্রেট করবে তাহলে? এই গ্রুপটা মাইগ্রেট করবে, এই ফেনলিক গ্রুপটা মাইগ্রেট করবে। ও সরি, ফেনলিক গ্রুপ কী করে মাইগ্রেট করবে? ভুলভাল বলছি। মিথাইল মাইগ্রেট করবে, কারণ মিথাইল অ্যান্টি হয়ে আছে, তো মিথাইলকে মাইগ্রেট করিয়েছে। দেখো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এই কম্পাউন্ড তৈরি হয়েছে, জল অ্যাটাক করেছে, তারপর এই অ্যামাইড হয়েছে। দেখে নাও, ঠিক আছে তো? হ্যালো, ঠিক আছে। আচ্ছা, এর একটা আমি ইচ্ছা করে এটা আরেকটা ভার্সান লিখিনি, এটা আরেকটা ভার্সান হতে পারে। তুমি যে মিথাইলটাকে অ্যান্টি করে লিখলে, মানে এই ডায়াস্টিরিও আইসোমারটা কি মোর স্টেবল বলে মনে হয় তোমার, নাকি ওইচটা এই দিকে থাকা বেটার ছিল? হ্যালো, শোনা যাচ্ছে না তো? মহা মুশকিল। স্যার ওইটার সাথে একটা রিপালশন হচ্ছে একটা। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। তাহলে আবার ওখানে লিখছো কেন? কিছু শোনা যাচ্ছে না, গ্রুপে লিখছো যে শোনা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছ না, পাচ্ছ না? মহা বিপদ হলো দেখি। হ্যাঁ পাচ্ছি, এখন পাচ্ছি। তার মানে ওইচটার সাথে এখানে স্টেরিক রিপালশন হচ্ছে, তাই তো? তার মানে এইটা অ্যাকচুয়ালি মোর স্টেবল হওয়া উচিত, তাই না? এইটা মোর স্টেবল হওয়া উচিত না? এইটা মোর স্টেবল হওয়া উচিত না? আবার শুনতে পাচ্ছ না নাকি? হ্যাঁ স্যার, তো মহা বিপদ। তাহলে কিছু তো বলো, আমি বুঝবো কি করে? আপনার কথা স্যার আমরা বলছি, আপনি আচ্ছা, তোমরা বলছো তো, আমিও শুনতে পাচ্ছি না, সেটা হতে পারে। হ্যাঁ, আজকে কিছু সমস্যা আছে, এত গরমে সব কিছু বিগড়ে যাচ্ছে। তাহলে এবার দেখো, এই পুরো গ্রুপ তো মাইগ্রেট করে আসবে এখানে নাকি? এই পুরো গ্রুপ মাইগ্রেট করবে, এর মাথায় প্লাস হবে, এ বেরোবে, এই নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার যদি থাকে তো ওই লোন পেয়ার একে, এই কার্বনকে স্টেবিলাইজ করবে। এই তো গল্প। ওরে বাবা, এই তো গল্প। 1 2 3, তাই তো? তার মানে এই কম্পাউন্ডটা হওয়ার কথা না? এবার এখানে একটা ইন্ট্রামলিকুলার রিং ক্লোজিং হয়ে যেতে পারে, হয়ে এই কম্পাউন্ডটা তৈরি হয়ে যেতে পারে, একটা বেনজক্সাজোল ডেরিভেটিভ তৈরি হতে পারে। কিন্তু এটা তোমার সিলেবাসে নেই। এই ধরনের জিনিস তুমি ইনফ্যাক্ট গ্র্যাজুয়েশনে পড়বেও না। 5 মেম্বার রিং উইথ 2 হেটেরোঅ্যাটম, যেমন তুমি ইমিডাজোল পড়েছো, এইসব পড়েছো, তো এরকমই একটা জিনিস, সেটা হচ্ছে অক্সাজোল। যদি অক্সিজেন আর নাইট্রোজেন থাকে, আর সেটা যদি ফিনাইল রিংয়ের সাথে ফিউজ থাকে, তাহলে তাকে বলা হয় বেনজক্সাজোল, ঠিক আছে? তো যদি এই আইসোমারটা হয়, যেটা নাকি মোর লাইকলি হওয়ার, তার জন্য কিন্তু তাহলে এই কম্পাউন্ডটা প্রবাবলি তৈরি হবে। কিন্তু যেহেতু এখানে কিছু দেয়নি, আমি ওইটাকে অ্যাভয়েড করেছি এবং যেটা সিম্পল সেটা করে দিয়েছি। তারপরেরটা দেখো, কে মাইগ্রেট করবে? ফিনাইল আর প্যারামিথক্সি ফিনাইল কে মাইগ্রেট করবে? ফিনাইল। কারণ ফিনাইলের মাইগ্রেটরি অ্যাপটিটিউড কম হলেও কিছু যায় আসে না, তাহলে এই কম্পাউন্ড আছে, হয়ে গেল, মিটে গেল, লেটা চুকে গেল। চলো তারপরে চলো, এটা অক্সিম বলেছিল সম্ভবত। দেখি 3 নম্বরের কোশ্চেনটা কি বলেছে। আইসোমারটা আঁকো। এটা এরকমভাবে বলেই দেয়নি, বলেছে আইসোমারটা আঁকো। এই এন্ডে হাই প্রায়োরিটি গ্রুপ হচ্ছে OH, এই এন্ডে হাই প্রায়োরিটি গ্রুপ হচ্ছে ফিনাইল। তাহলে আইসোমারটা কোনটা হবে? ফিনাইলের রেসপেক্টে অ্যান্টি হবে তো, তাহলে ফিনাইল মাইগ্রেট করবে, অ্যাসিটানিলাইট কম্পাউন্ড তৈরি হবে, ঠিক আছে? তারপর কি বলেছে কোশ্চেনটা দেখি। হুইচ কম্পাউন্ড অফ দ্য ফলোয়িং পেয়ার উইল আন্ডারগো বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট মোর রেডিলি? এইটা ভার্সেস এইটা। RDS হচ্ছে মাইগ্রেশনটা, মাইগ্রেশন মানেই ওই 1 2 3, ওই স্টেপটা হচ্ছে RDS। তাহলে এই কম্পাউন্ডের জন্য মাইগ্রেটরি গ্রুপটা কে? এ না এ? কে মাইগ্রেটরি গ্রুপটা কে?
প্যারামিথক্সিফিনাইল না ফিনাইল? প্যারামিথক্সিফিনাইল। আচ্ছা, এই কম্পাউন্ডের জন্য মাইগ্রেটরি গ্রুপটাকে ফিনাইল। তা কার মাইগ্রেশন ফাস্টার হবে? প্যারামিথক্সিফিনাইল। হ্যাঁ, কারণ এটা মাইগ্রেশন ফ্রম কার্বন টু ইলেকট্রন ডেফিশিয়েন্ট নাইট্রোজেন, therefore transition state has electron deficiency, and that electron deficiency is more adequately satisfied by the paramethoxyphenyl group and not by the phenyl group. তাহলে ফাস্টার রিঅ্যাক্ট করবে তো? হ্যাঁ। ব্যাস, মিটে গেল। কেউ কিছু বলছো? ওকে, তারপরে কোশ্চেনটা বেশ ভালো কোশ্চেন। দিস ইজ এ গুড এক্সারসাইজ ইন রেট্রোসিনথেটিক অ্যানালিসিস। এই কোশ্চেনটা বলে আমাদের আজকের ক্লাস শেষ করে দেবো, কারণ 6 নম্বরের কোশ্চেনটা ডিটেলে এক্সপ্লেন করা আছে। আমি ভেবেছিলাম যে আজকে প্রাইস রিঅ্যারেঞ্জমেন্টের কথাগুলোকে একটু বলবো, কিন্তু সেটা তো হলো না। অর্গ্যানিক কম্পাউন্ড এ C8H9ON, ঠিক আছে, এর ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট কত হবে গো? C8H9ON করে ক্যালকুলেট করে বলো, কি করে করে? 8 দুগুণে 16 প্লাস 2, তাই তো? 16 প্লাস 2 18, আর নাইট্রোজেন আছে, নাইট্রোজেন মানে একটা নাইট্রোজেন আছে মানে 1 যোগ হবে, তাই তো? 1 যোগ হবে তো, তাহলে 18 প্লাস 1 19, মাইনাস কত হবে? 19 মাইনাস 6 করতে গেল H9 তো 6টা পেলে করতে গেলে তুমি? আমি দুটো প্রসেস শিখেছি। কি দুটো প্রসেস? দূর বাবা, তুমি 9 বাদ দাও, 19 থেকে 9 বাদ দাও, দিলে কত হয়? 10। 10কে 2 দিয়ে ভাগ করো, 5। তার মানে বেনজিন রিং তো ডেফিনেটলি আছে, আর তার সাথে একটা ডাবল বন্ড আছে। এবার অক্সিম হতেই পারে, কোনো একটা বেনজিন রিংয়ের মানে অ্যারোমেটিক কিটোনের অক্সিম, তাকে আমি সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিট করছি, কারণ অক্সিম যদি হয় আমার 5 বন্ড, আমার ডাবল বন্ড ইকুইভ্যালেন্টটা কিন্তু মিলে যাবে। বলছে এটাকে H2SO4 দিয়ে ট্রিট করলে সেটা আইসোমেরাইজেস টু বি, তার মানে মলিকুলার ফর্মুলা একই থাকে, মানে অ্যামাইড হয়ে গেল হয়তোবা, এবং তারপর দেন হাইড্রোলিসিস ফার্নিশেস অ্যানিলিন অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড। বলছে এ এবং বির স্ট্রাকচার লেখো এবং এক্সপ্লেন দি অ্যাবভ ফ্যাক্টস অ্যান্ড শো মেকানিজম ফর দ্য আইসোমেরাইজেশন স্টেপ অনলি। তাহলে দেখো কীভাবে সলভ করেছি এটাকে। কোথায় গেল? কি বলেছে? অ্যানিলিন আর অ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছে, তাহলে কোন অ্যামাইডের হাইড্রোলিসিস করলে সেখান থেকে অ্যানিলিন আর অ্যাসিটিক অ্যাসিড বেরোবে? কোন অ্যামাইডের হাইড্রোলিসিস করলে বেরোবে? অ্যাসিটানিলাইড। এই যে এখান থেকে কেটে যাবে না হাইড্রোলিসিস করলে, তাহলে এখান থেকে বেরোবে অ্যানিলিন, এই পার্টটা থেকে বেরোবে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এবার এর মলিকুলার ফর্মুলা কিন্তু এর সাথে মিলে যাবে, C8H9ON। দেখে নাও, এখানে আছে 6টা কার্বন, 7টা 8টা কার্বন, এখানে আছে 5টা হাইড্রোজেন, 6টা হাইড্রোজেন, আর 3 8টা হাইড্রোজেন, একটা অক্সিজেন, একটা নাইট্রোজেন, মিলেছে? C8H9ON, ঠিক আছে। হ্যাঁ, কি বলছো? কিছু বলছো? না স্যার। আচ্ছা, যাই হোক, মানে অন্য কোনোভাবে মাইক অন ছিল কারোর আর কি। অ্যাসিটানিলাইড তার মানে আমার হচ্ছে ওই বি, এই বিটা হচ্ছে তার মানে অ্যাসিটানিলাইড। তা এটা তো অ্যামাইড, তার মানে কোনো একটা অক্সিমের বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট করলে অ্যাসিটানিলাইড তৈরি হয়। তো সেই অক্সিমটা কি অক্সিম? যেখানে CN ডাবল বন্ডের কার্বনের ওপরে একদিকে মিথাইল থাকবে, একদিকে ফিনাইল থাকবে, কারণ একটা গ্রুপ হচ্ছে ফিনাইল আর একটা গ্রুপ হচ্ছে মিথাইল। আমি OH এর রেসপেক্টে কোনটাকে অ্যান্টি করে আঁকবো? কি করে বুঝলাম? সেটা বুঝলাম কি করে? কারণ নাইট্রোজেনের উপরে তো ফিনাইল বসে আছে। তার মানে আমি যখন অক্সিমটা আঁকবো তখন আমি প্রথমে এই কার্বনটা আঁকবো, তারপর ডাবল বন্ড এন আঁকবো, তারপর OH আঁকবো। এবার আমাকে ডিসিশন নিতে হবে যে মিথাইলকে কোন দিকে আঁকবো। মিথাইলকে আমি OH এর দিকে আঁকবো আর ফিনাইলকে আমি উল্টো দিকে আঁকবো। বুঝে গেল? তাহলে এইটাই হচ্ছে তোমার এ, যার মলিকুলার ফর্মুলা আছে C8H9ON। এটাকে আরেকটু কমপ্লিকেট করে দিতে পারে, সেটা বলতে পারে ওই C8H9ON এটা কোন কিটোন থেকে এসছে, এটা কোন কিটোন থেকে এসছে?
এটা জানতে যেতে পারে কোন কিটোন থেকে এসছে। অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেননের অক্সিম, অ্যাসিটোফেনন। এটা এক্স্যাক্টলি অ্যাসিটোফেননের অক্সিম। দুটো হয়, এটা ই অক্সিম না জেড অক্সিম? এটা হাই প্রায়োরিটি, এটা হাই প্রায়োরিটি, তাহলে অ্যাসিটোফেননের ই অক্সিম হয়েছে। এরকম বেশ কিছু প্রবলেম, একটা প্রবলেম আমরা এখানেও আমরা ডিসকাস করেছি, ওগুলো ভিডিও লেকচার থেকে শুনে নেবে। আমাদের ইয়েটা কোথায় গেল রে বাবা, এই যে এই প্রবলেমটা খুব সুন্দর প্রবলেম, এটা খুব সুন্দর প্রবলেম, এটা আমাদের বইতেও আছে, আমি সেখান থেকেই এখানে লিখেছি, আমাদের এই ভলিউম 4 যেটা সেখানে আছে। খুব সুন্দর, খুব সুন্দর প্রবলেম এটা। রেট্রোসিনথেটিক অ্যানালিসিসের একটা ভালো ডেমনস্ট্রেশন এখানে, মানে দুটো অক্সিম, দুটো ডায়াস্ট্রিক আইসোমেরিক অক্সিমকে ইনভলভ করে এই প্রবলেমটা ডিজাইন করা। আর বাকি পার্টটা যা আছে সেগুলো তুমি ভিডিও লেকচার থেকে শুনে নিও। সো তোমাদের কারোর কোনো কোশ্চেন আছে কি এখান থেকে? তাহলে আমি রেকর্ডিং বন্ধ করি। কোথায় গেল?